কোথাও যেন পড়েছিলাম জীবনটা পেঁয়াজের খোসার মতো, একটা খোসা ছিঁড়ে গেলে আরেকটা খোসা এসে পড়ে। ঠিক তেমনি আমাদের নারীদের জীবনটাও এমন, একটা খোসার পরে আরেকটা খোসা এসে অবস্থান করে। দিন শেষে শুধু আমি আর আমি। আর এই জিনিসটা আমরা আমাদের নারীদের মধ্যে বেশ খুঁজে পাই। সে জন্মের পর থেকে ছেলেবেলা, এরপরে কিশোরী, কিশোরীর পরে একটা নারীর রূপে যখন রূপান্তরিত হয়, এরপরে বিভিন্ন দায়িত্ব এসে পড়ে। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে একসময় আমরা সে মৃত্যুর কোলে ঢলে পড়ব। এটাই হয়তো আমাদের জীবন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের এই লাইফস্টাইল ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। আর সেই জন্য শুরুতেই রিকোয়েস্ট করছি, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন আর সেই সাথে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। আজ দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কি বানাচ্ছি। হ্যাঁ, এটা হলো খোলাজালি পিঠা। এই খোলাজালি পিঠা আমার ঘরে 12 মাসই খাওয়া হয়। আমার ছেলেরা এই খাবারটা বেশ পছন্দ করে। আপনারা অনেকে হয়তো খেয়াল করেছেন বা যারা আমার ব্লগ আগে থেকেই দেখেন তারা জানেন আমি গরমকালেও খোলাজালি পিঠা বানাই। তো শীতকালে তো বলার অপেক্ষা রাখে না, বেশিরভাগ সময় চেষ্টা করি একটু বেশি পরিমাণে বানানোর জন্য। তো আজও বানিয়ে ফেলছি। আজ আমি খোলাজালি পিঠার সাথে নতুন করে একটা জিনিস খাবো, সেটা হলো খেজুরের গুড় দিয়ে, নারকেল দিয়ে। তো অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে আর শীতটাও প্রায় চলে যাচ্ছে। মাঝখানে তো এত তীব্র শীত অনুভব করেছি। তো দেখতে দেখতে এখন প্রায় শেষ পর্যায়ে শীতটা চলে এসেছে। এখন কিন্তু খুব একটা ঠান্ডা লাগে না আগের মতো। তো ভাবলাম শীত চলে গেলে তখন আর এই খাবারটা খেতে পারবো না। তো এদিক দিয়ে ছেলেদেরকেও বানিয়ে দিয়ে দিলাম আর নিজের জন্য বানিয়ে ফেলছি 3টা খোলাজালি পিঠা। আর সেই সাথে খেজুরের গুড় দিয়ে, নারকেল দিয়ে আর গুঁড়া দুধ দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমি ছোটোবেলায় এই খাবারটা প্রায় খেতাম যখন আমার আম্মু ছোটোবেলায় এই যে শীতকালে এই পিঠাটা বানাতো। বাবার বাড়িতে এই পিঠাটা শীতকালে শুধু বানানো হতো, গরমকালে সবাই রুটি বা পরোটা খেত। কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর থেকে 12 মাসই দেখি ওরা এই খাবারটি খেয়ে থাকে। তো যার কারণে অনেকগুলো চালের গুঁড়ো আমার শ্বশুরবাড়িতে করা হতো। এখন আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। আমিও প্রতি 5 থেকে 6 মাস পর পর 20 কেজি বা 15 কেজি চালের গুঁড়া করে থাকি। এদিক দিয়ে ছেলেদেরকে তো বানিয়ে দিয়ে দিলাম, তারা ওই খেজুরের মিঠা দিয়ে খেয়েছে আর আমি খেজুরের গুড় দিয়ে খাবো। সব সময় এই যে ধরনের মানে খোলাজালি পিঠা বানাতে গেলে চুলাটা এত নোংরা হয় আর বানাতে গেলে তো আশেপাশে এত ময়লা হয়, মাঝে মাঝে বিরক্ত লাগে এই জিনিসগুলো ক্লিন করতে। কিন্তু ওই যে প্রায় আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি পিঠা বানাতে বা পরোটা ভাজতে গেলে এদিক ওদিক অনেক দাগ লেগে থাকে, তখন আর ইচ্ছে করে না ক্লিন করতে। তো আজ যখন ভাবছি কাজটা করছি তো সুন্দর করে সব কিছু মুছে ক্লিন করে ফেলি। সময়ের কাজ যদি সময় করা না হয় তখন দেখা যায় কাজ করতে অনেক লেট হয়ে যায়। আর অলসতা যদি একবার চেপে ধরে তখন আর পরবর্তীতে ওই কাজটা আর করতে ইচ্ছে করে না। আর এই যে খেজুরের গুড়টা বের করেছি আর এই যে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি যাতে খেতে ভালো লাগে। এদিক দিয়ে গতকাল রাতে আম্মুর কাছে 2টো নারকেল পাঠালাম, যেন নারকেলগুলো আম্মুর ঘরে যে হেল্পিং হ্যান্ড আছে সে যেন একটু কুড়িয়ে দেয়। তো সকালবেলায় আমার ছেলে আমার বাবার বাসা থেকে নারকেলগুলো এনেছে। তো সব কিছুই মোটামুটি বলতে পারেন ফ্রেশ, আর আম্মু এগুলো পলিথিনে মুড়িয়ে তারপরে পাঠিয়েছিল। তো আর সাথে সাথে আর এগুলো রাখা হয়নি, ওই অবস্থায় সব কিছু বের করে সাথে সাথে খেয়ে নিচ্ছি। আমার এই খাবারটা আমার ছেলেরা এত লাইক করেছে, তো তাদেরকে তো আমি এভাবে দিই নাই, কিন্তু তারা যখন আমার এই খাবারটা খেয়েছে পরবর্তীতে আবদার করেছে, তাদেরকে জন্য আমি এভাবেই দিয়ে থাকি। আর গরম গরম খোলাজালি পিঠার সাথে খেজুরের গুড়, নারকেল আর গুঁড়া দুধ সব মিলিয়ে এর কম্বিনেশনটা দারুণভাবে জমে যায় আর খেতেও ভালো লাগে। তো যাই হোক, আয়েশ করে খাবার খাওয়ার পরে চা খেয়ে ফেলেছিলাম অফিস কিনে, সেটা আর দেখানোর প্রয়োজন মনে করিনি। তো অন্যদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সবার আগে আমার আজ ফ্রিজটাকে অফ করে রেখেছিলাম, যাতে এই যে সামনে রোজা আসছে, রোজার আগেই যেন আমার ফ্রিজটাকে আমি ক্লিন করে নিতে। এখন শীতটাও চলে যাওয়ার পরে ফ্রিজটা কিন্তু যথেষ্ট পরিমাণে বরফ জমেছিল আর ময়লাও হয়েছিল, কারণ দীর্ঘ 2 মাস হয়েছে আমি ফ্রিজটা ক্লিন করিনি। তো যার কারণে সব কিছু ক্লিন করার পর এখন একটু ভালোভাবে মুছে তারপরে সব কিছু একটু গুছিয়ে রাখছি। আর সময়ের কাজ যদি সময় করা না যায় তখন দেখা যায়
পরবর্তীতে কাজগুলো করতে অনেক অলসতায় চেপে ধরবে। আর অন্যদিকে সামনে তো রোজা আসছে, রোজার সময় তো আর কাজ তো আর কম থাকবে না। রোজার আগে কিন্তু অনেক কাজ থাকে আমাদের গৃহিণীদের। যে সকল গৃহিণীরা স্মার্টভাবে সংসারের কাজগুলো একটু টেকনিক করে যদি আমরা করে ফেলি, এই সকল কাজগুলো পরবর্তীতে আর জমে থাকে না। আর রোজার আগে তো আমি অনেক নাস্তা বানিয়ে থাকি, তো যার কারণে তখন আর কষ্ট হবে না এই কাজগুলো করতে। তো ফ্রিজের মধ্যে যে জিনিসগুলো সবসময় গুছিয়ে রাখি সেগুলোই ভালোভাবে মুছে ক্লিন করে এখন গুছিয়ে রাখছি। মানে রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এই জিনিসগুলো তো সবসময় নর্মাল ফ্রিজে স্টোর করে রাখি, তো সেগুলোও গুছিয়ে নিচ্ছি। আর সত্যি বলতে কি, কাজগুলো করার কারণে আমার এতটাই রিল্যাক্স লাগছিল আর এতটাই শান্তি অনুভব হচ্ছিল। ওই যে কষ্ট করে যদি এই সকল কাজগুলো আগে থেকে করে নেওয়া যায়, তাহলে সময়ের সাথে সাথে সকল কাজগুলো হয়ে যায়। আর এই যে দেখতে তো পারছেন আমার ডিপটা কি পরিমাণ বরফ জমেছে। এত বেশি জমেছিল, কোনো কিছু রাখতে গেলে সাথে সাথে ফুল মনে হতো, মানে কোনো বাজার আনলে তখন আর ফ্রিজে জায়গা থাকতো না। তো ভাবলাম যখন ফ্রিজটার নিচের অংশটা ক্লিন করেছি, উপরটাও ক্লিন করে ফেলি। তো শীত থাকার কারণে সহজে কিন্তু বরফটা গলছিল না, তো এই জন্য এই ফ্রিজের যে একটা চামচ আছে সেই চামচ দিয়ে ঘষা দিয়ে দিয়ে এই জিনিসটা আমি ক্লিন করে নিয়েছি। আর এই যে বরফগুলো পুরো সরিয়ে ক্লিন করে নেওয়ার পরে এখন কতটা পরিষ্কার লাগছে দেখুন। তো ফ্রিজের ভিতরের অংশ তো পরিষ্কার করেছি, এখন বাকি আছে উপরের অংশটা ক্লিন করার। তো হঠাৎ করে খেয়াল করলাম ফ্রিজটা যে গ্লাস ক্লিনার দিয়ে আমি ক্লিন করি সেটাও শেষ হয়ে গিয়েছিল। তো আরেকটা বের করে এখন যে স্প্রেটা আছে সেটাও লাগিয়ে নিলাম। আর এই কাজগুলো সময়ের মাঝে মাঝে যদি সাথে সাথে যদি করতে না পারি, তাহলে দেখা যায় পরবর্তীতে বিরক্ত লাগে আর কাজগুলো পেন্ডিং থেকে যায়। এখন সংসারের কাজ করতে দেখা যায় তেমন একটা কষ্ট লাগে না। মাঝখানে তো এত তীব্র শীত ছিল, সকালবেলা উঠে নাস্তা খেয়ে সেটা যে শ্যুট নিব বা সংসারের কাজ যে দেখাবো একেবারেই ইচ্ছে করতো না। তো এরকম করতে করতে দেখা যেত অনেক কাজ ছিল যেগুলো লেট হয়ে যেত। আর একটা গৃহিণী হয়ে তো চেষ্টা করি সব সময় ঘরটাকে একটু পরিপাটি করে গুছিয়ে রাখতে। তো সেজন্য শীতের কারণে অনেক কাজ ছিল যেগুলো আমি করিনি ইচ্ছে করে। যেমন অনেক জিনিস আছে এখনও ময়লা এবং ধুলোবালি পড়ে পুরো জিনিসপত্র সব এলোমেলো আছে। একটা একটা করে সব ধরবো। যদি রোজার আগে কাজগুলো করে ফেলতে পারি, তাহলে রোজা নিশ্চিন্তে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবো। আর অন্যদিকে বেশ কিছু যে বেডশিট আছে আমার, সেগুলো একটু আলমারির ভিতরে যে রাখবো সেই সময়টাও আমি পাইনি, একটু এলোমেলো করে রেখেছি। তো ভাবলাম সব কিছু যখন গুছিয়ে নিচ্ছি, আজকে একটু আমার আর যে স্টিলের আলমিরাটা আছে সেটাও একটু ভালোভাবে গুছিয়ে রাখি। তো গতকাল রাতেই আমি বেশ কিছু কাপড় গুছিয়ে রেখেছিলাম, শুধু এই বেডশিটগুলো গোছানো বাকি ছিল। তো সেগুলো এখন গুছিয়ে সুন্দর করে আমার যে আলমিরাটা আছে সেখানে গুছিয়ে রাখছি। আর আমার যে ওয়ার্ড্রপ আছে সেখানে আমি সবসময় যেগুলো ব্যবহার করি সেগুলোই রেখে দিয়েছি। আর যেগুলো সবসময় তুলে রাখি, মানে গেস্ট আসলে ব্যবহার করি, সেগুলো আমি আলমারিতে এভাবেই গুছিয়ে রাখি। তো একে একে আমার আলমারিটা কিন্তু গতকাল রাতে গুছিয়ে নেওয়ার পর এখন অনেক জায়গা হয়েছে। মাঝে মাঝে দেখা যায় একটা কাপড় নিতে গেলে আর একটা জিনিস এলোমেলো হয়ে যায়। তো গুছিয়ে রাখার কারণে দেখুন পুরো আলমারিটা এখন কতটা ক্লিন লাগছে। মাঝে মাঝে ইচ্ছে করে সব কিছু বের করে একটু রোদে দেই, মানে শাড়িগুলো। তখন আসলে এই শীতের মধ্যে তো শাড়িগুলো রোদে দেওয়া সম্ভব হয়নি। যদি সামনে গ্রীষ্মকাল আসে চেষ্টা করব আমার যতগুলো শাড়ি আছে সবগুলো একটু রোদে দিয়ে শুকিয়ে নেওয়ার জন্য। অনেক সময় দেখা যায় অলসতা করে এই কাজগুলো করা হয় না। তো বলি আর কি, জানি না গরমকালে এই যে কাজটা আমি করব কি না। তো এদিক দিয়ে দেখলাম আমার ওয়াশিং মেশিনটাও এত ময়লা হয়েছিল, ওই যে বললাম অলসতা করে কোনো কাজ সহজে করা হয় না। আর করলেও পরবর্তীতে যে এটা আবার ক্লিন করব সেটাও করা সম্ভব হয় না। তো যে জিনিসগুলো এখন আপনাদের সাথে আমি শেয়ার করেছি সেগুলো তো অন স্ক্রিনে করেছি। অফ স্ক্রিনে ছেলের বেডরুম, আমার বেডরুম, আমার লিভিং রুম, ডাইনিং রুম সব কিছু মুছে ঝাড়ু দিয়ে তারপরে মুভ করে ফেলেছি, সেগুলো আর শেয়ার করছি না। তা আবার চলে এসেছি রান্নাঘরে, দুপুরে রান্নার সময় হয়ে গেল। আজ অনেক দিন ধরে ইচ্ছে করছে একটু পাতুরি খেতে, মানে চিংড়ি মাছের পাতুরি। তো সেজন্য দুদিন আগেই এই লাউ শাক আনা হয়েছিল। তো লাউ শাক তখন সাথে সাথে রান্না করে অর্ধেক খেয়েছি আর অর্ধেক রয়ে গিয়েছিল। তো ভাবলাম আজকে লাউ পাতা দিয়ে এই চিংড়ি পাতুরিটা করব, আর অনেক দিন ধরে খুব ইচ্ছে করছে। তো ভাবলাম শীতটাও এখন কম আছে, এই শীতের এই
শীত থাকতে থাকতে এই খাবারটা গরম গরম খেতে বা গরম ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগবে। তো সুন্দর করে প্রত্যেকটা লাউ পাতাকে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর অন্যদিকে চিংড়ি মাছের সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, মাছের মশলা, সামান্য রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। সেই সাথে সামান্য সরিষার তেলও দিয়েছি। দিয়ে এই যে পাতাটা নিয়েছি মানে লাউ পাতা, সেখানের মধ্যে দিয়ে ভালোভাবে মুড়িয়ে একটু তেলে ভেজে নেব। এভাবে খেলে এত মজা লাগে। মাঝে মাঝে দেখবেন কিছু কিছু খাবার আছে যেগুলো একটু ভিন্নতা আনলে খেতে বেশ ভালো লাগে। তো একে একে আমি খুব সুন্দর করে চিংড়ি মাছগুলো দিয়ে এই যে পাতাগুলো বটে নিচ্ছি। আর অনেকেই মানে খুলে না যাওয়ার জন্য রশি দিয়ে পেঁচিয়ে থাকে, কিন্তু এখানে আজ আমি রশি দিয়ে কোনো কাজই করছি না। তো সুন্দর করে মুড়িয়ে প্রত্যেকটা পাতা আমি রেখেছি। আর এই যে অন্যদিকে একটা ননস্টিক ফ্রাই প্যানের মাঝে একটু তেল গরম করেছি, সয়াবিন তেল। আর যে চিংড়ি পাতুরিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। মৃদু অল্প আছে এটা ভেজে নিলে শাকগুলো কিন্তু পুড়ে যাবে না। আর ভেতরে যে চিংড়ি মাছগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। অনেকে কিন্তু এই জিনিসটা ভাপে দেয়, কিন্তু আমি ভাপে করছি না, চুলায় তেলে ভেজেই তারপরে করছি। এক একজন আসলে এক একভাবেই খেতে পছন্দ করে। আমার শাশুড়িকে দেখেছিলাম চিংড়ি মাছ যখন করতো তখন উনি চুলায় যে ভাত রান্না করতো না, ভাপে দিয়ে দিত। ওটার মজা আরেক রকম ছিল, তবে আমি কখনো ওটা ট্রাই করিনি। মাঝে মাঝে চিন্তা করি আমার শাশুড়ি অনেক কিছু জানতো। আসলে তখন ছোট ছিলাম আর সংসারের প্রতি তখন তেমন একটা মনোযোগী ছিলাম না, তাই অনেক কাজ আছে যেগুলো হয়তো খেয়াল করা হয়নি বা করা হয়নি। শুধু আমি খাবারটাই খেয়েছি, কিভাবে করে সেটা কখনোই খেয়াল করিনি। আমি কখনো ভাবতে পারিনি আমি অতি অল্প সময়ে আমার শাশুড়িকে হারিয়ে ফেলবো। কখনো আসলে জিনিসটা আমরা খেয়াল করি না। সময়ের সাথে সাথে যে আসলে যে কাজগুলো করে সেগুলো যদি শিখে নেওয়া হয়, সত্যি আপনি নিজেই উপকৃত হবেন। কিন্তু অলসতা করে আমরা কখনো এই জিনিসটা মানে খেয়াল করি না। তো যাই হোক, মানুষ যখন চলে যায় তখন তার প্রত্যেকটা মুহূর্ত, তার প্রত্যেকটা জিনিস খুব বেশি ফিল করি আমরা। তো যাই হোক, এদিক দিয়ে দুপুরের খাবার তো ওগুলোর সাথে আমি মুরগির মাংস দিয়ে ছেলেদের জন্য রান্না করেছি আর পরিবারের সবাই মিলে ওগুলো খেয়েছি। অন্যদিকে সেদিন আমার ছোট ছেলের আবদার ছিল, অনেক দিন ধরে আমি স্যুপ রান্না করছি না, যেহেতু এই যে স্যুপ যেটা দেখছেন সেটা দুদিন আগে ছিল। এখন শীত থাকতে থাকতে একটু গরম গরম স্যুপ দিয়ে অন্থন দিয়ে খেতে বেশ ভালো লাগবে। সেজন্য ছেলেদের আবদারে আমি এই স্যুপ আর অন্থন বানিয়ে নিচ্ছি। আর অন্যদিকে এত সুন্দর করে স্যুপের কালারটা এসেছে, যেটা দেখে আমার থেকে এত ভালো লেগেছিল। আমি এখানে থাই পাতা দিতে ভুলে গিয়েছিলাম, ফ্রিজে কিন্তু ছিল। ওই যে হঠাৎ করে ভুলে গিয়েছি, তো কী আর করার, যা ছিল তাই দিয়ে তাড়াতাড়ি করে রান্না করে ফেললাম। আর অন্যদিকে এখানে যে স্যুপটা রান্না করছি সেটা এগ স্যুপ ছিল। আমার কাছে মুরগির মাংস বা চিংড়ি মাছ বড়গুলো কোনোটাই ছিল না, তো যার কারণে আর ওটা দেওয়া হয়নি। আর এদিক দিয়ে অন্থন বানিয়ে ফেলছি খুব শর্টকাটভাবে। ছেলেদেরকে বললাম একটু শ্যুট করে দাও আমাকে, আমি তো হাত হাত লাগিয়ে করতে পারছি না, তাহলে হয়তো অন্থন বানাতে আরও লেট হয়ে যাবে। তো আমার মেজো ছেলে আমাকে এই জায়গায় একটু হেল্প করেছিল। তো তাড়াতাড়ি যেভাবে ঝটপট করে অন্থন বানানো যায় সেভাবে বানিয়ে ফেলছি। তবে তবে আমি এই স্টাইলে কখনো অন্থন বানাই না, যখন ঝটপটভাবে করি তখনই বানিয়ে থাকি। আমি যখন অন্থন বানাই তখন পাতলা পাতলা করে একটা একটা করে রুটি বানাই, তারপরে অন্থন বানিয়ে থাকি। এভাবে কখনোই করা হয় না, ওই যে যখনই হুড়োহুড়ি হয় তখনই করে থাকি তাড়াতাড়ি করে। একটা রুটি বানিয়ে 4টা টুকরা করে এভাবে ঝটপট করে বানিয়ে ফেলি। যেহেতু সন্ধ্যার সময় আমার ছেলেদেরকে যদি তাড়াতাড়ি নাস্তা দিতে পারি তাহলে ওরা একটু পড়তে বসবে তাড়াতাড়ি, সে চিন্তা মাথায় রেখেই যেভাবে হুড়োহুড়ি করে করা যায় সেভাবেই করছি। হয়তো সুন্দর হয়নি, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। আর পরিবারের সবাই মিলে একসাথে এই মজাদার খাবার খেয়েছি। আশা রাখছি আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।